আমাদের ডেভেলপমেন্ট খেয়াল আছে। আগে সম্ভব ছিল, কিন্তু আগে একটু কষ্ট করতে, কিন্তু এখন টিম গুণ হয়ে গেছে। ফাস্টার ডেভেলপমেন্ট, ফাস্টার ইন্টিগ্রেশন, লিকুইডনেস, আমি সব আসছি একটু করে। আচ্ছা, পরের স্লাইডে যাই। আমরা এখানে অনেকেই আছি, এই লোগো দুটিকে কারো কোনো কে কে পরিচিত এই লোগো দুটার সাথে? এটা হাত তুলবে। অনেকেই জানেন এই লোগো দুটি। EISK-তে আমরা 960 ডিগ্রি গ্রিড সিস্টেম, ব্লুপ্রিন্ট CSS, CSS3 অ্যাজ এ হোল, আরো কিছু ছোট ছোট ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করছি, এগুলোকে কম্বাইন করছি। এখন বাজারে মার্কেটে যে মোস্ট পাওয়ারফুল CSS ফ্রেমওয়ার্ক গুলো আছে, CSS ফ্রেমওয়ার্ক গুলোকে কম্বাইন করছি। কম্বাইন করে আমাদের EISK কোর যে CSS সেটার সাথে অ্যাড করে আমরা একটা নতুন টেমপ্লেটিং সিস্টেম, দ্যাটস নট আ ফ্রেমওয়ার্ক, আপনার কিছুক্ষণ আগে বলবো এটা ফ্রেমওয়ার্ক না। সো বেসিক্যালি ফ্রেমওয়ার্ক আর টেমপ্লেটের যে বেসিক পার্থক্য, যে ফ্রেমওয়ার্ক ইজ ফ্রেমওয়ার্ক, it states that you have to do nothing with it. You actually cannot do anything with it. আর টেমপ্লেট আমরা ইচ্ছা মতো করে নাড়াচাড়া করে দেখে চলে ঠিকঠাক করবো, ঠিক না সব? আচ্ছা, এখন 960 ডিগ্রি সিস্টেম ইউজ করে কি ভালো হলো? ব্লুপ্রিন্ট CSS অ্যাড করে কি লাভটা হলো? CSS3 সব ব্রাউজার সাপোর্ট করে না, তারপর লাভটা কিভাবে হচ্ছে? সো আবার দ্যাট yes it is right. আমরা এখন কথা বলবো EISK এর বেসিক লেআউট থেকে শুরু করে ফর্মস, বাটন, গ্রিডের কথা বললাম, ব্রেড ক্রাম্বের কথা বললাম, সাইক্রামের কথা বললাম। লেটস টক অ্যাবাউট ইট। আমরা এখানে যদি দেখি লোগোটা, না লোগোর মার্কআপটা দেখেন। আমি এখনো জানি যে এখন পর্যন্ত আমরা অ্যাঙ্করের ভিতরে ING রাখি কিনা ভাইয়া? কে কে রাখি না? এখানে 3 জন হাত তুলেছে যারা ING রাখে না। ফার্স্ট থিং, রুল নাম্বার 1 হলো মার্কআপ যত মিনিমাল লেখা যায়। CSS বড় হোক সমস্যা নেই, টেক্সট ফাইল কত বড় হবে? 1 MB হবে? সম্ভব না। হোক না 1 MB, সমস্যাটা কি? একদম মিনিমাম মার্কআপ। আপনারা দেখেন এখানে শুধুমাত্র একটা A ট্যাগ রেখে দিয়েছে, তারপর মাত্র ক্লিক করতে হবে, আর তো কিছু করার নেই। ক্লিক করবে আর শুধুমাত্র মানে ক্লিক করলে যেন হোম পেজে যায়। আর আপনার এই লোগো যেটা, এই লোগোটা ইমেজটা আমি ব্র্যান্ডিং নামের একটা ক্লাস আছে, সে ব্র্যান্ডিং নামের ক্লাসের মধ্যে ইমেজের URL দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, হাইড দিয়ে দিলাম। এখন উইথ আসতেছে করতে যারা হাত তুললো কিছুক্ষণ আগে লোগো গুলো দেখে একটু বলবেন উইথ কোথা থেকে আসতেছে? গ্রিড থেকে আসছে, রাইট? এখানে দেখবেন 3টা ক্লাস আমি ডিফাইন করছি। একটা হলো ব্র্যান্ডিং, দ্যাট ইজ দিস ক্লাস। তারপর হলো গ্রিড 11। এমপ্লয়ি স্ট্যান্ডার্ড কিটে 960 ডিগ্রি গ্রিডে সব কটা গ্রিডের সাপোর্ট আছে। 12 গ্রিড, 16 গ্রিড, 24 গ্রিড। ওকে, সো ব্র্যান্ডিং হয়ে গেল। আমি যদি সেলস ক্লাস চেঞ্জ করি, কেউ যদি চেঞ্জ করতে জানা, আমি আমার কোম্পানির লোগো বসাবো, সে এখানে শুধুমাত্র তার EISK লোগোটার PNG এটা রিপ্লেস করে দেবে, ডিলিট করে। এরপরে যখন আমরা ওই ফরম্যাট এডিট ভিউতে গেলাম, টেক্সট বক্স রিকোয়ার্স দ্য CSS ক্লাস টেক্সট এন্ড ইউ হ্যাভ দ্য স্টাইল। ওখানে একটা টেক্সট লাগাই দিলেন, এই সুন্দর একটা আপনার প্যাডিং ট্যাডিং সহ, এবং সিলেক্ট করলেও আপনার অন ফোকাসে কি ধরনের স্টাইল হবে সেটা ডিফাইন করা আছে। ব্লুপ্রিন্ট CSS থেকে আমি এই CSS স্টাইলটা নিয়েছি, ওদের form.css এটা ইনক্লুড করা আছে। আচ্ছা, এবার আসলো বাটন। এই বাটনগুলো সবই CSS3 বাটন, নো ইমেজ। এখানে আমরা উপরে যে ফাইলটা দেখছি, অ্যাকচুয়ালি উপরে যে এই অংশটা, এটা হচ্ছে ASPX পেজটা, আর এটা হচ্ছে স্কিন আমরা ইউজ করছি এখানে 2 ধরনের বাটনের জন্য। আমরা ইচ্ছা করলে আরো বেশি বাটন ইউজ করতে পারি। যেমন ধরেন এখানে লেখা আছে ব্লুটাকে চেঞ্জ করে অরেঞ্জ করলে সেটা তাৎক্ষণিকভাবে অরেঞ্জই হয়ে যাবে। তার কারণ অরেঞ্জের জন্য পুরো সাইটের বাটনটা অরেঞ্জ হয়ে যাবে।
এখানে মিডিয়াম লেখা আছে সাইজ, মিডিয়ামটা স্মল করলে পুরো সাইটে স্মলই হয়ে যাবে। সো ইট ইজ লিকুইড, রাইট? হ্যাঁ, এখন আসছে গ্রিড। এই গ্রিড নিয়ে আমার অনেক মাথা খারাপ হয়ে গেছে, তার কারণ বেসিক্যালি মানে আই হেট টেবলস, কিন্তু এখানে গ্রিডের মধ্যে স্ট্রং একটা ব্যাপার নিয়ে আসলে ডিল করা নিয়ে খুবই টাফ হয়ে গেছিল। পরবর্তীতে আশরাফ হেল্প করলো, তারপর আমাদের আর যারা এক্সপার্টস আছে ডটনেটের তারা হেল্প করলো। তো আমরা বললাম কি, কনসলিডেট করলাম, grid.css নামের একটা CSS ফাইল ক্রিয়েট করলাম, যে ফাইলের মধ্যে গ্রিডের সব ডেফিনিশন থাকবে প্লাস ইউজ করলাম স্কিম। এখন টার্গেট যেহেতু হচ্ছে এটা সবার জন্য লিকুইড হতে হবে, সবার কাছে, ডেভেলপারের কাছে, ডিজাইনারের কাছে। ডিজাইনাররা প্রোগ্রামিং করতে ভয় পায়, ডেভেলপাররা ডিজাইন করতে ভয় পায়। এই ভয়টা কাটাতে হবে। কাটানোর জন্য এ দেখেন অল্টারনেটিভ রো স্টাইল ক্লাস অল্টারনেটিভ রো স্টাইল। সো এখানে ফুটার স্টাইল না, এটা CSS ক্লাস। grid.css এ যেটা চেঞ্জ করে দেওয়া যাবে। পেজার স্টাইল যে এলিমেন্টটা যে নাম সে নাম ধরে তাকে ডাকেন। So things are getting easier. এটা হলো পেজার, ASP.NET এর পেজার, গিল্ডেড পেজার যেটা, এটা একটু বেড়ে গেছে তার কারণে, উইথের কারণে। তো এখন এটা নিয়ে কি করা যায়? এটা করলাম এরকম 1 2। এর আগে আমরা দেখলাম কি 1 কোথায় 2 কোথায়, 1 2 সরি এই পারে আর আমি ওই পারে তুমি। তো এখন আমরা কি করলাম, পেজার স্টাইল। এখানে দেখেন পেজার স্টাইল CSS ক্লাস পেজার স্টাইল। এর জন্য এই CSS টা লিখতে হয়েছে। কতটুকু আমার ব্যান্ডউইথ কনজিউম করবে, কতটুকু সিপিইউ খাবে বলেন? কিন্তু এটাকে যদি আমি এখানে স্টাইল ইকুয়ালস দিয়ে ইনলাইন স্টাইল লিখতে যেতাম, আমার ASP এক্সারসাইজ করতে পারতো কিনা? সো ইট ইজ লিকুইড এন্ড ইট ইজ অসাম। আমি বলি অসাম। তারপর আসলো সাইড ম্যাপ কন্ট্রোলের কথা। সাইড ম্যাপ কন্ট্রোল এরকম মোটামুটি কাপড় চোপড় ছাড়াই সে চলে আসে। এখন ওটাকে জামা কাপড় পরায় একটু ক্লিন শেপ দেওয়ার জন্য দেখেন বেশি কিছু করতে হয় না। এখানে শুধুমাত্র এই আমার কন্ট্রোলটার মধ্যে CSS ক্লাস দিয়ে দিয়েছে ব্রেড ক্রাম্ব, আর এরপর ব্রেড ক্রাম্বের এইগুলোকে ঠিক করে দিয়েছে। আমি আগেই বলছি যত কম মার্কআপ ইউজ করা যায়, আমি যেসব সাইট বানাই, আমরা যেসব সাইট বানাই, সেই সাইটগুলোতে আমরা যখন মেনু বানাই, ওটা টপ নেভিগেশন হোক আর লেফট নেভিগেশন হোক রাইট নেভিগেশন হোক, শুধুমাত্র একটা অ্যাঙ্কর থাকে আর কি কিছু থাকে না। ইউএল এলআই এত কিছু তার প্রয়োজন নেই, এত কিছু এত লিখবো কেন, যত কম লেখা হয়। ওকে, সো এটা দেখতে সুন্দর লাগছে। পুরো ESK-তে এই ফাইন টিউন গুলো আরো অনেক ফাইন টিউন আছে, আর অনেক আছে যেটা আসলে বলে শেষ করার মতো না। Actually, we've played it hard to make it softer for you. আপনারা যখন ESK ইউজ করবেন তখন ডেভেলপার হোক ডিজাইনার হোক সবার যেন না আই এম ডুইং সামথিং কনফিডেন্টলি কাজ করতে পারে। ডিজাইন নিয়ে চিন্তা করতে হবে না, কোনো ইন্টিগ্রেশন নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, আসুন। সো বেসিক্যালি আমরা যেটা দেখেছি, আমরা এক্সপ্রেস থেকে দেখেছি যে ডেভেলপার ডিজাইনারদের মানে এখন যে যুগ টেকনোলজি, এটা মূলত স্পেশালাইজেশন যুগ। দেখুন যে আমরা সবাই একটা খুব জনপ্রিয় প্রযুক্তি একটা কথা যাচ্ছে যে টেকনোলজি থেকে খুব বেশি কাটে, সেটা হচ্ছে যে সব জিনিস কিছু কিছু আর কিছু জিনিস সব জিনিস জানতে হয়। তো তারপর একটা এন্ড আমাদের করতে হয় যেটা স্পেশালাইজেশন। আমরা যারা প্রোগ্রামিং করে তারা স্পেশালি প্রোগ্রামিং বলি বা কিওয়ার্ড বলি বা বিভিন্ন আলাদা আলাদা ডিসিপ্লিন আছে, যেটার উপরে বেশি প্যাশন ফিল করে সে সেখানে সবচেয়ে ভালো ফিল করে। ডেফিনেটলি অন্যান্য জিনিসগুলো দেখবে। সো আমরা যেটা আমাদের আগের অনেক প্রজেক্টে আমরা দেখেছি যে ডেভেলপারদের ইউআই ফিক্স করা, লেআউট ঢাকা, এর প্রচুর সময় নষ্ট হয়, কারণ দে আর নট স্পেশালাইজড ফর দ্যাট। অফকোর্স রেয়ার ক্যান বি পসিবল, লাইক একজন ডেভেলপার সে ডিজাইনের ভালো, টেস্টিং ভালো, অলওয়েজ করে, এটা হতেই পারে। বাট আমরা টাইপিক্যাল সিনারিওটা দেখছি যে আইসোলেশন, সেপারেশন অফ কনসেপ্ট, যার যেটা কাজ সে আলাদা আলাদাভাবে কাজ করছে। তো এইটুকু করা
ওটাতে আমাদের কিউএ লেভেলে, ব্রাউজার কম্পিটিভিটি লেভেলে এবং প্রোডাক্টিভিটি লেভেলে অনেক বেশি ইমপ্রুভ করেছে। আর ESK এর যে স্ট্রাকচার গুলোতে আছে, এখানে আপনি ডিজাইনার না হলেও কিন্তু খুব একটা বেশি সমস্যা হবে না। as long as you have you have the samples ready since this template, so আপনি যখন আপনার বাটন দেওয়া দরকার, আপনি জাস্ট বাটন কিভাবে লেখা হয়েছে ওইটুকু নিয়ে পেস্ট করে দিলাম। অথবা আপনি ভিজুয়াল স্টুডিও ইন্টেলিজেন্স আছে, তো আপনি যদি CSS ক্লাস ইকুয়াল দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন যে আপনি মিডিয়াম সাইজ চাচ্ছেন, ব্লু কালার চাচ্ছেন, কমফোর্টেবল। সো এই জিনিসগুলো মূলত পাওয়া যাবে। So that's all pretty much. আমরা দুজন মূলত টিম মেম্বার। আমি মূলত প্রজেক্টটা প্রথম থেকে আছি, আর্কিটেক্ট এবং অন্য সব কিছু, আর ইউজার এক্সপিরিয়েন্স ওয়াইফিন আছে। আমাদের ফেসবুক নেক্সট 3 দিনের জন্য ওপেন থাকবে, যে কেউ রিকোয়েস্ট পাঠালে আমরা অ্যাকসেপ্ট করবো। এছাড়াও টুইটার যখন তখন ফলো করতে পারেন, নিজেদের আপনাদের পোর্টফোলিও সাইট আছে, ট্রাই টু কানেক্ট উইথ আস। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদের হেল্প করতে। থ্যাংক ইউ। আপনার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। সে বলেছিল একসময় যে ইউজার ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট, উই টেল দেম হোয়াট দে নিড। তারপরে আমরা UI নিয়ে এত টেনশন করছি। উনি কি বলছে আমি ঠিক আসলে জানি না কি বলছে, তবে পুরো ইন্ডাস্ট্রি আসলে সেদিন সিকিউরিটির একটা ইয়ে দেখছিলাম, প্রেজেন্টেশন দেখছিলাম, তো ওখানে এই টাইপের একটা কোর্স ছিল যে আমরা প্রোগ্রামাররা ডিফাইন করবো হোয়াট টু ডু। সো এই ধরনের যে স্ট্র্যাটেজি খুব সত্যিকার অর্থে খুবই ভয়ঙ্কর ডিসিশন, কারণ আসলে পুরো ওয়ার্ল্ড ড্রাইভ করতেছে ইউজার, প্রোগ্রামাররা। ইউজাররা কিভাবে ফিল করবে সেটা দিয়ে, এটা টেকনিক আশ্চর্যজনক কারণে এই জিনিসটা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে প্রচলিত যে প্রোগ্রামাররা ডিফাইন করছে কি করবে। আমি নিজে প্রোগ্রামার হয়ে বলবো যে উই শুড নট ডু দ্যাট। বাট ইউজার বা ইউজার এক্সপিরিয়েন্সের উপর যারা এক্সপার্ট, ইভেন একজন প্রোগ্রামারও ইউজার এক্সপিরিয়েন্স এক্সপার্ট হতে পারে, তারা যখন ফিল করবে ইউজারের হেল্পটা কোথায় হবে সেখানে দ্যাটস ওয়াই প্রোগ্রামাররা কিন্তু খুব ভালো কি হতে পারে না বা ইয়ে হতে পারে, কারণ তারা ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে, টেকনিক্যাল বা ব্রেন একটা কারণ থাকতে পারে। যেমন আমরা একটা জিনিস হয়তো জানি যে আমাদের মস্তিষ্কের 2টা স্তর আছে, 2টা ভাগ আছে, বাম স্তর এবং ডান স্তর। তো বাম স্তর মতো লজিক পুরো নিয়ে খুব কাজ করে, খুব ইয়ে। তো যারা আবার ডান স্তর ইমাজিনেশন বা ক্রিয়েটিভিটি ইত্যাদি ইত্যাদি নিয়ে কাজ করে। সো বাম স্তর যাদের, তারা সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার হয়, ডান্স যেটা তারা আর্ট বা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে। তবে আমি যেটা মনে করি যে একজন প্রোগ্রামারকে প্রথমেই আপনাকে টেকনোলজি শিখতে হবে। আমি সকালে একটা কথা বলছিলাম যে শুধু হাত দিয়ে কাজ করলে কর্মী, তার সাথে যদি আপনি মাথা লাগান তাহলে আপনি হবেন কারিগর, এবং মাথার সাথে হৃদয় যদি লাগান তাহলে আপনি শিল্পী হবেন। সো মূল বিষয়টা হচ্ছে আগে থেকে ডেফিনেটলি কারিগর বা ইঞ্জিনিয়ার হতে হবে, এটার জন্য আপনার খুব ভালো মাথা লাগাতে হবে। এবং আপনি এটার উপর নেক্সট লেভেলটা হচ্ছে আপনার যখন ক্রিয়েটিভিটি, আপনি নিজেকে সেই পর্যায়ে ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ বাম তারপর ডান। ডেফিনেটলি কেউ কেউ আছে শুধু ডান নিয়ে থাকতে পারেন, প্রোগ্রামার যারা বাম নিয়ে আছেন তারাও থাকতে পারেন। কিন্তু আমি খুব অনেক ক্ষেত্রে দেখেছি অনেক ভালো ভালো সাকসেসফুল ডেভেলপার প্রোগ্রামাররা কিন্তু ভালো ডিজাইনার হয়েছে। সো বাম ডেভেলপ করে তারা ডানের দিকে গেছে, কিন্তু আমি আনফর্চুনেটলি ডান খুব ইমপ্রুভ আছে, কিন্তু ভাইস ভার্সা দেখি নাকি যে খুব ভালো প্রোগ্রামার হয়েছে। এনিওয়ে দ্যাটস নট প্রবলেম। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের অবশ্যই ইউজারের কথা চিন্তা করতে হবে, এবং এটার জন্য যদি আলাদা স্পেশালাইজ সাপোর্ট দরকার হয় আমাদের দায়িত্ব হবে। এনিওয়ান, আমাদের 2টা মডেল আর ইত্যাদি আছে।